আমি বলেছিলাম 1,00,000 টাকা দিতে, আর এখানে মাত্র 5,000 টাকা কেন? ম্যাডি তোতলামো করে বলে, মা, আমার ভুল হয়ে গেছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে শাওন যেই কথাগুলো বলেছিল তার বাবার মনের মধ্যে দাগ কেটে গেছে, আর সেই জন্যই সবাইকে বোনাস দেবে বলে ঠিক করেছিল বীরুবাবু। আর যথারীতি শুভকেও সেই বোনাস দিয়েছে, কিন্তু সেই বোনাস গুনতে বলে শুভকে বীরুবাবু। তখনই শুভ বলে, স্যার, অন্য কেউ টাকা দিলে আমি সবসময় গুনেই নিই, কিন্তু আপনার এই টাকাটা আমার কাছে অনেক দামি কিছু, তাই আমি এই টাকাটা আপনার সামনে গুনে আপনাকে ছোট করতে পারবো না। কিন্তু তখনই শাওন বলে, শুভ, বাবা যখন বলছে তুমি কেন এই কথাটা শুনছো না বলো তো? নাও, টাকাটা গোনো। আসলে শাওন জানত যে এই টাকাটা ঠিকই কম আসবে, কারণ ম্যাডি আর পিসিমণিকে দায়িত্ব দিলে কতটা খারাপ কিছু হতে পারে সেটা শুভ না জানলেও শাওন জানত। এরপরেই শুভ টাকাটা গুনতে শুরু করে আর বলে, স্যার, এখানে 5,000 টাকা আছে, এতগুলো টাকা আপনি আমাকে দিচ্ছেন? এরপরেই রেগে গেছে বীরুবাবু আর বলে, দিদি, এটা কি হলো? আমি যে বলেছিলাম 1,00,000 টাকা দিতে, আর এত কম টাকা আসলো কেন এখানে? ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তখনই ম্যাডির ঘাড়ের দোষ চাপানোর জন্য একদম রেডি পিসিমণি আর বলে, আর বলিস না, আমি টাকাটা গুনছিলামই, তখন মন্দার বলল যে ও টাকাটা গুনবে। দেখলি তো মন্দার, তুই কিভাবে ভুল করলি? কাজটা কি তুই ঠিক করলি? এরপরই বীরুবাবু বলে, মন্দার, এসব কি হচ্ছে? আমি এক রকমের দিতে বললাম আর তুমি আরেক রকমের দিয়েছ। শুভ যদি টাকাটা না গুনতো, বাড়িতে নিয়ে চলে যেত। ও তো জানতো না যে আমি 1,00,000 টাকা দিতে বলেছি, আর আমি জানতাম ওর কাছে 1,00,000 টাকাই পৌঁছেছে। মাঝখানে 50,000 টাকা তুমি নিয়ে নিতে, তাই তো? ম্যাডি কি বলবে বুঝতে পারে না আর বলে, মা, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি 50 টাকা দিয়ে দিচ্ছি। যথারীতি নিজের কাছে যে 50 টাকাটা সরিয়ে রেখেছিল ম্যাডি, সেই টাকাটা দিয়ে দেয় শুভকে। শুভ বলে, স্যার, আপনার এই টাকাটা আমার কাছে সারাটা জীবন মনে রেখে যাব, কারণ এই টাকাটা না আমার অনেক কাজে লাগবে, আপনাকে বলে বোঝাতে পারবো। তখনই শুভকে দেখে বীরুবাবু বলে, তোমরাও তো অনেক কষ্ট করে আমাদের কাছে কাজ করো, আমরা যদি তোমাদের মনের কথা বুঝে কিছু আগে থেকেই গিফট করি তাহলে সেটা তো আমাদের জন্যও ভালো, তাই না? এরপর শুভ তো খুব খুশি হয়ে যায়, আর অন্যদিকে বিথিকা বলে, যাক, তাহলে সবাই খুশি। এখন শুধু একটাই জিনিস, বাবা আর মেয়ের মধ্যে সম্পর্কটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তাহলে এর থেকে ভালো কিছু বোধহয় আর হবে না। পিসিমণি মনে মনে ভাবে, এই শুভ আর শাওনের জন্য আমাদের যত প্ল্যান সবটাই ভেস্তে যাচ্ছে। না, এইভাবে চলতে থাকলে একটা সময় যে আমরা একেবারে ভেঙে পড়ব সেটা আমি এখনই বুঝতে পারছি, তাই যেভাবেই হোক পুরো বিষয়টাকে আমাদেরকে আটকাতে হবে। এরপর পিসিমণিকে জব্দ করবে বলে ঠিক করেছে শাওন, আর ভাবে, পিসিমণি, এইভাবেই তোমার ছোট ছোট খেলাগুলোকে আমি ঠিক কিভাবে বাবার সামনে নিয়ে আসি, তোমার কুকিরটিগুলোকে কিভাবে সবার সামনে এক্সপোজ করি, তুমি সেটা দেখতে থাকো। এর মধ্যেই শুভ খুব খুশি হয়ে যায় আর ভাবে, স্যারের এই টাকাটা আমার কাছে অনেক কাজে লাগবে। আমি তো ভাবতেই পারছি না, সবটাই হয়েছে শাওন ম্যাডামের জন্য। শাওন ম্যাডাম যদি কথাগুলো স্যারকে না বলতো, স্যার হয়তো এই কাজটা করতো না এখনই। আর তখন শুভর মা বলে, সবটাই হয়েছে ভগবানের জন্য, ভগবান আশীর্বাদ করেছে তোর ওপর, তাই তোর কষ্টটা একটু হলেও কমেছে। এরপরেই শাওনের কথাই বারবার ভাবছিল শুভ। শুভর বাবা তখন বলে, যা, ঠাকুরের পায়ে টাকাটা রেখে দে। এর মধ্যেই চলে এসেছে রোহিতের মা। রোহিতের মাকে দেখার পর বাড়ির সবার অবস্থা একটু হলেও খারাপ হয়ে যায়, আর রোহিত তখন বলে, আরে মা, তুমি এখানে? তখন রোহিতের মা বলে, তুই তো আমাকে একা ফেলে চলে আসলি, তা আমি বাড়িতে একা একা কি করে থাকবো বল? সন্তানকে ছেড়ে মায়েরা কি এত সহজে থাকতে পারে? এরপরে শুভর বাবা বলে, আসুন দিদি, বসুন না, বলুন আপনার জন্য কি করতে পারি? তখনই রোহিতের মা বলে, দাদা, আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। আমি যদি এই বাড়িতে থাকি তাহলে কি আপনাদের খুব অসুবিধা হবে? মানে, আমি আমার সন্তানের কাছে থাকতে চাই। এইদিকে শুভ ভাবে, শুভর ওপরে এতগুলো মানুষের দায়িত্ব, তারপরে আরও একজন, এইভাবে কি করে চলবে এটাই বুঝে উঠতে পারছিল না। কিন্তু মেয়ে শাশুড়ি বলে কথা, তাই কোনোভাবে ফেলতেও পারছিল না। শুভ তখন বলেন, না না কাকিমা, আপনি এখানে থাকুন, আমাদের অসুবিধা কেন হবে? আপনার যতদিন ইচ্ছে থাকুন। এর মধ্যেই রোহিত ভাবে, যাক, মা যখন চলে এসেছে আর কোনো অসুবিধা নেই, মা আর ছেলে এই বাড়িতেই থাকব, শুভর ঘাড়ের উপরে। শুভ যেভাবে বোনাস টোনাস পাচ্ছে, এতে আরামসে এই সংসারটা চলে যাবে, আমাকে আর কাজ করতে হবে না, এমনটাই ভাবছিল। কিন্তু শুভ ভাবে, মাসের শেষে এতগুলো খরচা, তার উপরে আবার এতগুলো মানুষ, বেশি বেশি করে কাজ করতে হবে, তাহলেই রোজগার করা সম্ভব। অন্যদিকে শুভ ভাবে, যেভাবেই হোক না কেন আমাকে আরও ভালো কাজ করতে হবে। আর এদিকে শাওন ভাবে, পিসিমণি আর ওই ম্যাডি যেভাবে অন্যায় করে চলেছে সেগুলো সবার সামনে নিয়ে আসবে। তখন বীরুবাবুও ভাবতে থাকে যে আজকে যে কাজটা হচ্ছিল সেটা খুবই খারাপ হচ্ছিল। এইভাবে শুভ কম টাকা নিয়ে যেত, এটা মোটেও ঠিক হতো না। আর মন্দার তো যথারীতি খুব রেগে যায় শুভর ওপরে, যে শুভ একটার পর একটা চাল দিয়ে যাচ্ছে আর তাদের প্ল্যানগুলোকে ভেস্তে দিচ্ছে।
বোনাস পেয়ে খুশি মনে বাড়ির পথে রওনা দেওয়ার সময় শুভর বুকের ভেতরটা এক অদ্ভুত আনন্দে তোলপাড় হচ্ছিল। 1 লাখ টাকা বোনাস পাওয়ার আনন্দ তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠছিল শাওন ম্যাডামের সেই মুখটা, যার একটা কথাই বীরুবাবুর মতো কঠোর মানুষের মন গলে জল হয়ে গেছে। শুভ মনে মনে ভাবছিল, শাওন ম্যাডাম যদি আজ পাশে না দাঁড়ায়, তবে হয়তো পিসিমণি আর ম্যাডির চক্রান্তের শিকার হয়ে মাত্র 5,000 টাকা নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হতো, আর মাঝখান থেকে বাকি 95,000 টাকা চলে যেত মন্দারের পকেটে। এই অন্যায়ের হাত থেকে তাকে বাঁচানোর জন্য শাওনের প্রতি শুভর কৃতজ্ঞতা আর ভালো লাগা যেন এক নতুন মাত্রায় রূপ নিচ্ছিল। শুভ যখন খুশিতে ডানা মেলে বাড়িতে পৌঁছায়, তখন সংসারের অভাব অনটনের মেঘ কেটে যাওয়ার এক টুকরো আলো দেখতে পায় সবাই। শুভর মা চোখের জল মুছে ভগবানকে ধন্যবাদ জানায়, আর বাবা বলে সৎ পথে থাকার এটাই সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু এই আনন্দের মাঝেই হঠাৎ কালো মেঘের মতো হাজির হয় রোহিতের মা। তার আচমকা আগমন আর এই বাড়িতে পাকাপাকিভাবে থাকার আবদার শুভর পিঠে যেন এক অদৃশ্য মস্ত বড় বোঝা চাপিয়ে দেয়। শুভ নিজের স্বভাবসুলভ উদারতা দিয়ে কাকিমাকে আশ্রয় দিলেও তার অবচেতন মন ভালো করেই জানত যে আগামী দিনগুলো কতটা কঠিন হতে চলেছে। বিশেষ করে রোহিতের কুটিল মানসিকতা আর তার মায়ের অলস জীবনযাত্রার পুরো খরচটাই এখন শুভর একার কাঁধের ওপর এসে পড়বে। রোহিত মনে মনে হাসছিল আর ভাবছিল শুভর এই বোনাসের টাকাই তার বেশ কয়েক মাস আয়েশ করে কেটে যাবে, কোনো কাজ না করেই। অন্যদিকে বীরুবাবুর বাড়িতে তখন চরম উত্তেজনা বিরাজ করছে। মন্দার ওরফে ম্যাডি নিজের ঘরে রাগে ফুঁসছিল। পিসিমণি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও ম্যাডির রাগ কিছুতেই কমছিল না। সে পিসিমণিকে বলে, এই শুভর জন্য আজ মামের সামনে আমার এতটা অপমান হলো। সামান্য একটা চাকর শেষ পর্যন্ত আমার ভুল ধরিয়ে দিল। আর ওই শাওন, ও তো দিন দিন আমাদের চোখের বালি হয়ে উঠছে। ও যেভাবে শুভকে সাপোর্ট করছে, তাতে আমাদের এই বাড়িতে টিকে থাকাই দায় হয়ে পড়বে। পিসিমণি কুটিল হেসে বলে, তুই চিন্তা করিস না ম্যাডি, শাওন যত বড়ই চাল চালুক না কেন, বীরুর সম্পত্তি শেষ পর্যন্ত আমাদেরই হবে। এই শুভ আর শাওনের জোট আমাদের ভাঙতেই হবে, আর তার জন্য শুভকে এই বাড়ি থেকে সরাতে হবে। বীরুর চোখ থেকে শুভকে এমনভাবে নামাতে হবে যাতে বীরু নিজেই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। মন্দার তখন এক নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। সে ঠিক করে বীরুবাবুর কোনো খাতা বা জরুরি দলিল লুকিয়ে তার দায় শুভর ওপর চাপিয়ে দেবে, যাতে বীরুবাবু শুভকে চোর ভেবে পুলিশে দেয়। এদিকে শাওনও শান্তিতে বসেছিল না। সে নিজের ঘরে একা একা ভাবছিল, পিসিমণি আর ম্যাডি যেভাবে শুভকে ঠকাতে চেয়েছিল তা অত্যন্ত জঘন্য। আজ সে বাবার সামনে ওদের মুখোশ আংশিক টেনে খুলেছে, কিন্তু ওদের আসল কুকীর্তি এখনও বাবার অজানা। শাওন প্রতিজ্ঞা করে সে কোনোভাবেই এই অন্যায়কারীদের বীরুবাবুর সরলতার সুযোগ নিতে দেবে না, আর শুভর মতো একজন সৎ ও পরিশ্রমী ছেলেকে কোনো বিপদে পড়তে দেবে না। শাওনের মনে শুভর জন্য এক অজানা টান তৈরি হচ্ছিল, যা সে নিজেও এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারছিল না। রাতের অন্ধকারে একদিকে যখন ষড়যন্ত্রের নীল নকশা তৈরি হচ্ছিল, অন্যদিকে তখন বৃষ্টির মনেও ভয়ের কাঁটা বিঁধেছিল। সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে বাড়ি ফেরার পর থেকেই এক অজানা আতঙ্কে ভুগছিল। তার মনে হচ্ছিল কেউ হয়তো তাদের একসাথে দেখে ফেলেছে। বিশেষ করে মন্দারের কোনো লোক যদি দেখে থাকে, তবে তার রক্ষে নেই। বৃষ্টি বুঝতে পারছিল না সে এই কথা কাকে বলবে, কারণ বাড়িতে এই মুহূর্তে চরম অশান্তি চলছে। পরের দিন সকালে শুভর ঘুম ভাঙে এক নতুন সংকল্প নিয়ে। সে জানে 1 লাখ টাকা বোনাস পেলেও সংসারে সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় খরচ অনেক বেড়ে গেছে। রোহিত আর তার মা যেভাবে শুভর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, তাতে শুধু এই টাকায় বেশি দিন চলবে না। শুভ ঠিক করে সে অফিসে গিয়ে মন দিয়ে কাজ করবে এবং বীরুবাবুর ব্যবসায় আরও বেশি লাভ এনে দেওয়ার চেষ্টা করবে। শুভ যখন বীরুবাবুর অফিসে পৌঁছায়, তখন শাওনের সাথে তার দেখা হয়। শুভ অত্যন্ত বিনম্রভাবে শাওনকে বলে, ম্যাডাম, কালকের সব কিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আমি চরম ঠকে যেতাম। শাওন মৃদু হেসে বলে, ধন্যবাদ আমাকে নয়, বাবাকে দাও, আর নিজের সততাকে দাও। তুমি যদি টাকাটা না গুনে চলে যেতে, তবে অন্যায়টাই জিতে যেত। শুভ বলে, কিন্তু আপনিই তো স্যারকে বলেছিলেন বোনাস দেওয়ার কথা। শাওন শুভর চোখের দিকে তাকিয়ে বলে, শুভ, তুমি এই পরিবারের জন্য যা করো তার তুলনা হয় না। তোমার পাশে থাকাটা আমার কর্তব্য। শুভর মনের ভেতর তখন এক অন্যরকম ভালো লাগা কাজ করতে থাকে। কিন্তু তাদের এই সুন্দর মুহূর্তটি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই অফিসে ঝড় বেগে প্রবেশ করে মন্দার। তার চোখে মুখে এক কৃত্রিম আতঙ্ক আর রাগ। সে সোজা বীরুবাবুর ঘরে গিয়ে চেঁচাতে শুরু করে, মামে, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্টের যে দরকারি ফাইলটা ছিল, সেটা ক্যাশ বাক্স থেকে গায়েব হয়ে গেছে। আর কাল রাতে ক্যাশ বাক্সের চাবি শেষ কার কাছে ছিল জানো? বীরুবাবু চমকে উঠে বলেন, কার কাছে ছিল?
মন্দার তখন শুভর দিকে আঙুল তুলে বলে, এই শুভর কাছে কাল রাতে ওই শেষ অফিস বন্ধ করেছিল, আর আজ সকালেই ফাইলটা উধাও। এর মানে বুঝতেই পারছো মামে, কাল 1 লাখ টাকা বোনাস পেয়েও ওর লোভ সামলানো যায়নি। ও নিশ্চয়ই ওই জরুরি ফাইল কোনো প্রতিযোগী কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। বীরুবাবু রেগে আগুন হয়ে যান আর শুভকে ডেকে পাঠান। শুভ কিছু বুঝতে না পেরে কাঁপতে কাঁপতে বলে, স্যার আমি কিচ্ছু জানি না, আমি কাল রাতে চাবি টেবিলেই রেখে গিয়েছিলাম। কিন্তু মন্দার কোনো কথা শুনতে রাজি হয় না, সে শুভকে অপমান করতে শুরু করে। শাওন তখন দৃঢ় গলায় বলে, ম্যাডি, প্রমাণ ছাড়া কাউকে চোর বলা বন্ধ করো। আমার বিশ্বাস শুভ এই কাজ করতেই পারে না। মন্দার বলে, তুমি তো ওর পক্ষ নেবেই। শাওন, কিন্তু ফাইলটা গেল কোথায়? বীরুবাবু বলেন, যদি শুভ ফাইল না নিয়ে থাকে তবে ফাইল খুঁজে বের করতে হবে, আর যদি ও দোষী হয় তবে আমি ওকে পুলিশে দেব। শুভ চোখের জল ফেলে নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য সময় চায়। শাওন শুভর পাশে দাঁড়িয়ে মনে মনে বলে, পিসিমণি আর ম্যাডি, এই খেলাটা তোমরা ভালো খেললে না। এবার আমি এই চক্রান্তের শেষ দেখে ছাড়ব, আর শুভকে এই মিথ্যা কলঙ্ক থেকে মুক্ত করবই। আপনাদের কি মনে হয়, শাওন কি পারবে পিসিমণি আর ম্যাডির সব কুকীর্তি বীরুবাবুর সামনে আনতে? কমেন্ট করে জানান।